আমি মনে করি যে শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন এবং আহ, অনেক ঠান্ডা মাথার ক্যাপ্টেন আমি মনে করি। মুশফিকের মতো একজন প্লেয়ার যদি থাকে একটা টিমে, এটা আসলে একটা কোচের জন্য মানে এক ধাপ এগিয়ে যাওয়া। লাইন আমার মনে হয় এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট আবিষ্কার। বড় প্লেয়ার বড় রান করবে, বড় বড় ম্যাচে রান করবে, বাস একটা ম্যাচ খেলবে, বাস ওই ম্যাচটাই আমাদের জন্য খেলে কাফি দিবে হবে। খেলে দিবে। সবাইকে বিডি ক্রিক টাইমের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ চৌধুরী। আমার সাথে আজকে যোগ দিচ্ছেন দুজন বিশেষ ব্যক্তি, দুজন সফল বিশেষ ব্যক্তি। একজন হচ্ছেন রাজিন সালে, আরেকজন হচ্ছেন তারেক আজিজ খান। তারা এই মুহূর্তে সফল, কারণ হচ্ছে আমি তার আগে বলে নেই। রাজিন, ওয়েলকাম। তারেক থ্যাংক কি ইউ। আছেন? দোস্ত আমি আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু, দুইজনেই আমার বন্ধু। সো বন্ধুর বাইরে আজকে দুইজন, আমারও সৌভাগ্য যে দুই বন্ধুর ইন্টারভিউ নিতে পারতেছি, বাট ভিন্ন ভূমিকা। আমি একটু আগে যেমনটা বলছিলাম যে আসলে দুজন বিশেষ সফল ব্যক্তি, কারণ তারাই এবার বিপিএল এর চ্যাম্পিয়ন কোচ। অতএব একজন আছেন রাজিন সালে, তিনি সহকারী কোচ রাজশাহী ওয়ারিয়র্স, আর একজন হচ্ছেন বোলিং কোচ রাজশাহী ওয়ারিয়র্স, সেটা হচ্ছেন তারেক আজিজ খান। আমি একটু শুরুতে যাচ্ছি। আমি শিরোপা জয়ের পরে তো আমরা দেখলাম যে উৎসব কি এখনো চলছে রাজিন? উৎসব তো এখন আসলে বোঝা যাচ্ছে না, সব তো চলে গিয়েছে হোটেল থেকে। বাট আগামীকালকে আমরা রাজশাহীতে যাব, আমরা ওই সেলিব্রেশনটা ওইখানে রাজশাহীতে করব এবং আমার মনে হয় যে তারা রেডি আছে যে ওই সেলিব্রেশনটা ইয়া করার জন্য। দর্শকরা মুখিয়ে আছে কিভাবে আমরা আসবো এবং আমরা ওইখানে আমরাও চাচ্ছি যে আমরা ভেরি কিন যে আমরা কিভাবে এখানে যাব, দর্শকদের কাছে দেখা করব। ওকে, তারেক, আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আসলে শতভাগ দেশীয় কোচিং স্টাফ, সেখান থেকে সাফল্য নিয়ে আসা, রাজশাহীতে আমার মনে হয় প্রায় 5 বছর পরে আবার শিরোপা ঘরে ফেরা। তো ওভারঅল মানে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে শতভাগ দেশীয় কোচিং স্টাফ নিয়ে শিরোপা জয়, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দোস্ত প্রথমে বলে রাখি যে সকল প্রশংসা আসলে আল্লাহ তাআলা, আমরা তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। আর সেকেন্ড হলো যে হান্নান সরকারকে ধন্যবাদ যে আমার আর রাজিনকে এই টিমে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এবং রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে তারা এই অপরচুনিটিটা আমাদেরকে দিয়েছেন এবং উনি আমাদের দেশি কোচদের উপর আস্থা রেখেছেন। আসলে সত্যি কথা বলতে কি দোস্ত, আমরা এখানে যারা কাজ করেছি তারা আমাদের আসলে আমরা চাচ্ছিলাম যে আমরা ভালো যে কাজ করতে পারি সেই জিনিসটা আসলে প্রমাণ করার, এবং যে ওয়েতে হান্নান টিমটাকে নার্সারিং করেছে, আমার মনে হয় এক কথায় অসাধারণ ছিল। এবং আমরা যে যার রোলে কাজ করেছি আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি, এবং আল্লাহর অশেষ রহমতে দিন শেষে আমরা আসলে সাকসেসফুল হতে পেরেছি। তারেক, আমরা দেখেছি যে আসলে আমাদের জাতীয় দলের মোটামুটি নিয়মিত একাদশে খেলোয়াড় পেসার তানজিম তামিম, সরি তানজিম সাকিব, সাকিবকেও কোনো কোনো ক্ষেত্রে আপনার একাদশে দেখা যায়নি। আসলে সিদ্ধান্তটা কি নিশ্চয়ই অনেক কঠিন। আরেকটা, এইসব ক্ষেত্রে আসলে এই সব মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পেসারদেরকে নিয়ে কাজ করাটা কতটুকু, মানে কাজ করার অপশন কতটুকু থাকে? আহ, তানজিম সাকিবকে আসলে এই টিমে মানে আমরা বলবো যে ওকে কিন্তু আমরা ফার্স্ট চয়েস ধরেই আসলে এগিয়েছি। বাট হান্নান যে প্ল্যানটা করেছিল সেটাতে প্ল্যান ছিল যে পার্টিকুলার ম্যাচ গুলাতে আসলে অপোনেন্টের বিবেচনা করে কাকে কখন কিভাবে সে কাজে লাগাবে সেই বিষয়ে তার একটা পরিষ্কার ধারণা ছিল। আমাদের কাজ ছিল যেটা, আমরা যদি বলি যে আমরা আপনার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যখন বিপিএলটা হয়, আসলে এই সময়টা সে কোন বলার গুলো আসলে ইফেক্টিভ হতে পারে, আমরা আসলে সেই দিকে ফোকাসটা ছিল। বিনুরা ওয়াজ আউটস্ট্যান্ডিং, জিমিন ইসলাম আসাতে আমাদের শক্তিমত্তাটা অনেক বেড়েছে। রিপন মন্ডল ওয়াজ টু গুড এই বিপিএল এ। লাইন আমার মনে হয় এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট আবিষ্কার, যাকে হয়তো ব্যাটিংটা যদি ও আরো ডেভেলপ করতে পারে তাহলে এই ধরনের প্লেয়ার আমাদের বাংলাদেশ টিমেরও দরকার হবে। তো যারা ছিল তারা সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, এবং আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক। আমরা বলবো বোলিং ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট মিলে আমাদের বোলিং অ্যাটাক ডিপার্টমেন্টটা চমৎকার ছিল, যার কারণে আমরা যাকে নিয়ে যে প্ল্যান করেছি পার্টিকুলার তারা ডেলিভার করতে পেরেছে। ক্রেডিট গোস টু অল প্লেয়ার, তারা তাদের 100%টা দিয়েছে। আমরা শুধু যেটা বললাম কোচিং এর যে জায়গাটা রয়েছে, আসলে এখানে টেকনিকের অপশনটা কম, বাট ট্যাকটিক্স, মেন্টাল, ফিজিক্যাল
এই ৩ টা পার্টে আসলে কোচিং এর যে জায়গাটা ছিল, আমরা আসলে সেই জায়গাটাকে ইউজ করেছি এবং আমরা সেখান থেকে আসলে সাকসেসটা বের করার চেষ্টা করেছি। রাজিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাজিন, আপনার কাছে একই প্রশ্ন যে আসলে শতভাগ দেশীয় কোচিং স্টাফ নিয়ে এই জয়। আ অবশ্যই আমি মনে করি যে আম আ এখন সময় এসেছে, আমি মনে করি আ আ বাংলাদেশের যা কোচিং স্টাফ আমি না, আমরা যারা বাংলাদেশে যারা কাজ করছেন, এখন বেস্ট কোচিং স্টাফ শুধু রাজশাহী না, বাংলাদেশে যারা কাজ করছেন লাইক বাবুল ভাই, সোহেল ভাই যারা কাজই করছেন, আপনি দেখবেন যে বাংলাদেশের কোচরা এখন বেস্ট কাজ করছেন। বিপিএল এ যদি আপনি পারফর্ম দেখেন, দেখবেন যে বেশিরভাগই দেশি কোচদের টিমটাই ভালো কাজ করছে। আর অবশ্যই আমি মনে করি যে এটা একটা ভালো অপরচুনিটি পেয়েছি। রাজশাহী ওয়ারিয়র্স বা রাজশাহী টিম আমার জন্য লাকি ভেরি মাচ। কারণ আমার ১ম বিপিএল এর হেড কোচ আমি রাজশাহী রয়্যালস এর হয়ে কাজ করেছিলাম। তখন হান্নানি আমাকে পিক করেছিলেন এজ এ ম্যানেজার হিসেবে। সে ম্যানেজার ছিল। নট ম্যানেজার হিসেবে, সে ম্যানেজার ছিল। আমাকে এজ এ কোচ হিসেবে নিয়েছিলেন। তারপরে ওইটাতে আ আমাকে ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। ওই বছর আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল টিমটা। এই বছর হান্নান আমাকে পিক করেছে আম রাজশাহীতে কাজ করার জন্য। অবভিয়াসলি আমি এনজয় করেছি কারণ আম আ হান্নান এজ এ হেড কোচ হিসেবে ছিল ঠিকই, বাট ও আমাদের সাথে এজ এ আপনি তো জানেন যে আমাদের কেমন ফ্রেন্ড। বাট হুম, ও হুম। আমাদের ডিপার্টমেন্টটা আ ভাগ করে দিয়েছে যে তোমার কাজটা কি, এই কাজটা কি। আর সত্যি কথা কি আমরা আমাদের যে ডিপার্টমেন্টের কাজ ছিল, সেই ডিপার্টমেন্টে আমরা আমাদের সততার সহিত কাজ করেছি। আমার মনে হয় যে আমাদের ডেডিকেশন প্রপার ছিল এবং আমাদের মেসেজটা ইম্পোর্টেন্ট হলো যে মেসেজটা, যে কি মেসেজ পৌঁছানো হেড কোচের কাছে। লাইক প্র্যাকটিস দেখে, প্লেয়ার দেখে। আমরা আমাদের মেসেজটা আমার মনে হয় যে আমরা প্রপার পৌঁছাতে পেরেছি হেড কোচের কাছে এবং ওইটা আমাদের কাজে দিয়েছে, এক্সিকিউশন হয়েছে মাঠে এবং টিম ভালো খেলেছে। তারেক, আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ। যে আসলে যে ওয়ার্ল্ড ক্লাস সব ক্রিকেটার লাইক জিমি, তারপরে কেন উইলিয়ামসন, ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম? না আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আসলে কোচিং এর মানে মূল যে জিনিসটা হলো আপনাকে তাকে প্রপার ফ্যাসিলিটিস তাকে প্রোভাইড করা এবং যতটুকু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ ছিল তাদের সাথে তাদের তাদের যে প্রিপারেশন ফেজের যে কাজটা থাকে সেই কাজে তাদেরকে হেল্প করা। এখানে আসলে ওই টেকনিক্যাল বা প্র্যাকটিসের থেকেও মূল ছিল যে দলের প্রতি তাদের ফিলিংসটাকে গ্রো আপ করা এবং তারা যেন আমাদের দলের হয়ে খেলে। দিন শেষে এটা একটা দলগত খেলা এবং দলের রেজাল্টটাই খুব মুখ্য বিষয় এবং ফ্রান্সাইজি ক্রিকেটে আপনি বিশেষ করে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা, সেখানে আমাদের মূল কাজটাই ছিল যে আসলে কে দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারে এবং সেই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। বিনুরা নিসাম আমার মনে হয় এটা আমরা যান্ত্রিক ইয়া মানে তারেকের চার্ট যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমার মনে হয় তারে আগে বলেছিলেন যে উনার মোবাইলে একটু সমস্যা। যাই হোক, আমরা কন্টিনিউ করি রাজিন। আমি আপনার কাছে একই কোয়েশ্চেন করব যে আসলে অ্যা অনেক হাই প্রোফাইল ক্রিকেটারের সাথে কাজ করা হয়েছে। মানে স্পেশালি আমি একজনের নাম জানতে চাবো যে কেন উইলিয়ামসন, যদিও টুর্নামেন্টের একেবারে শেষ দিকে এসেছেন। আর জিমির কথা বলব যে আসলে অ্যা এই মুহূর্তে ভারতে খেলা চলছে, সেখানে সেটা বাদ দিয়ে উনি এসেছেন, আসলে বিপিএল কে বেছে নিয়েছেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে। সো এই ২ জনের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, রাজিন? আ অবশ্যই আমি বলব যে এরা অবশ্যই এখন উম ওয়ার্ল্ড ক্রিকেটে আ মানে ভালো ক্রিকেট খেলছে। তাদের সাথে কাজ করাটা আসলে দেখেন প্রথমত হলো যে এর আগেও আমি অনেক কাজ করেছি বিপিএল এ অনেক বড় খেলোয়াড়দের সাথে। এটা আমার এক্সপেরিয়েন্স আছে, বাট আমার এখানে আসলে যে প্লেয়াররা এসেছে তারা তাদের দায়িত্বটা জানে যে কি করতে হবে না করতে হবে। আর এখানে আসলে তাদেরকে বেশি কিছু বলার থাকে না, বাট ডেফিনিটলি তাদেরকে আমরা মেসেজ দিয়ে দেই যে উইকেটটা এরকম হতে পারে। এরকম হলে তো রান হতে পারে। দ্যাটস ইট। তারা শুধু মেসেজটা নেয় যে কিভাবে কি করলে ভালো হতে পারে। দ্যাটস ইট। আর আমাদের প্ল্যান থাকে যে আম আমরা কিভাবে কোন প্লেয়ারকে কখন কিভাবে আমরা ইউজ করব বা মাঠে আমরা ব্যবহার করব, ওই প্ল্যানটাই থাকে। লাইক আম আমরা যখন ডিসকাশনে বসি আমি, আ শান্ত, মুশফিক, হান্নান, তারেক আমরা যখন একসাথে বসি তখন এইসব নিয়ে ডিসকাস হয় যে কখন কোন প্লেয়ারটাকে মানে একেকটা টিমের সাথে একেকটা প্যাটার্ন হয়। লাইক সিলেট টিমের সাথে, রংপুরের সাথে, বিভিন্ন টিমের সাথে কিভাবে মানে কোন প্লেয়ারকে খেলালে কোন প্লেয়ারের কোন জায়গাটা খেলতে পারলে ভালো হয়। আমরা এভাবে আসলে আ আমরা ডিসকাস করতাম এবং ডিসকাশনটা এত সুন্দর হতো যে রাত ২টা-৩টা বেজে যেত। আ প্রায় রাত ২টা, ৩টা, ৪টা বেজে যেত। বাট ডিসকাশনটা এন্ড অফ ডে প্রপার আসতো এবং মাঠে যে প্লেয়ারদেরকে যেভাবে মানে হান্নান
দিতেন, দায়িত্ব দিতেন এবং তারা এক্সিকিউশন করতো এবং টিমের রেজাল্টটা খুব ভালো হয়েছে। আপনি, তারেক এবং হান্নান সেই আমার মনে হয় কত সালে? আপনারা মনে হয় ২০০০ না আরো আগে মনে হয়, না? কত সাল থেকে একসাথে খেলছেন? তারেকের সাথে আমি খেলেছি ২০০৩ এ, বাট হান্নান হলো আমার খুবই ক্লোজ আসলে। তারেক না, আমি আমার খুব ন্যাশনাল ক্লোজ টিমের কথা ছিল। বলছি না। আমি কথা বলছি বলতেছি। ওভারঅল ঢাকা প্রিমিয়ার সহ। ২০০০ ঢাকা প্রিমিয়ার লিগ তারেক আজিজের সাথে আমার খেলা ২০০৩ থেকে। আমরা একই টিমে খেলেছি। সিটি ক্লাবে খেলেছি। বাট হান্নানের সাথে আমার বাংলাদেশ আন্ডার 16, যখন আমরা বাংলাদেশ আন্ডার 16 খেলা হয়, তখন থেকে আমি হান্নান একসাথেই খেলে এসেছি। আমরা একই টিমে আচ্ছা। ছিলাম। আন্ডার সেটা 19 কত টিমে সালে? ছিলাম। ২০১৬ তে আমরা আন্ডার 16 খেলেছি। সরি, ২০১৬? আমি ২০১৬ না, মানে আমি 96 ১৯০০? এ। না, 96 এ ১৯৯৬ আমরা সালে। 96 সালে আমরা 16 খেলেছি। তারপরে 98 এ আমরা আন্ডার 19 খেলেছি। তারপরে তো এখান থেকে ভাগ হয়ে গিয়েছি। কেউ এ টিমে গিয়েছে, কেউ ন্যাশনাল টিমে গিয়েছে। তারপরে আস্তে, আস্তে আমরা এখান থেকে ওই আমাদের যাত্রা আসলে হান্নানের সাথে। এখন পর্যন্ত আছি। এজ এ ফ্রেন্ড হিসেবে আ চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এবং আমাদের যে আপনারা যদি আ আ বন্ডিং দেখেন, লাইক এ ফ্রেন্ড হিসেবে, কোচ হিসেবেও আমাদের বন্ডিংটা এত ভালো ছিল যে এখানে আসলে ছোট বড় করার কিছু নাই। প্রত্যেকের ডিসিশনকে সম্মান করা হয়েছে, রেসপেক্ট করা হয়েছে এবং এখান থেকে যেভাবে যে ডিসিশন এসেছে আমরা ওইভাবেই আ নিয়েছি, প্রভ করেছি। রাজিন, ক্রিকেট সবসময় বলা হয় যে টিম গেম। হ্যাঁ, এখন তো আপনারা প্রমাণ করলেন যে আসলে কোচিং স্টাফের মধ্যেও একটা বন্ডিং হলে সেটার রেজাল্টটা কি আসতে পারে। ব্যাপারটা কি তাই? কোচিং স্টাফদের মধ্যেও একটা বন্ডিং দরকার। অবশ্যই, অবশ্যই। আমি মনে করি শুধু কোচিং স্টাফ না, কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট। এই যে বন্ডিংটা, আপনি রাজশাহী ওয়ারিয়র্স এ আমি আসলে কাজ করেছি। এর আগেও কাজ করেছি আমি সিলেট স্ট্রাইকার্স এ। বাট আমি এই ১ম দেখলাম যে যার জায়গায়, যার ডিপার্টমেন্টে সে প্রপার কাজ করেছে। লাইক ম্যানেজমেন্টের কাজ করেছে। এখানে এসে কোচিং এর এখানে এসে নাক গলাতে হয় নাই। এবং ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের মধ্যে যে বন্ডিংটা ছিল, এত সুন্দর প্রপার বন্ডিং ছিল যে আমাদের মেসেজটা ওনাদের কাছে ক্লিয়ার ছিল, ওনাদের মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার ছিল এবং আমরা আমাদের কাজটা খুব মানে ইজি হয়ে গিয়েছে কাজ করার জন্য। অবশ্যই যেকোনো টিমের জন্য, যে টিম একটা টিমের রেজাল্টের জন্য কোচিং বন্ডিং এবং ম্যানেজমেন্ট বন্ডিং খুবই জরুরি। অ্যাজ ওয়েল আপনি যদি প্লেয়ার দেখেন, প্লেয়ারের বন্ডিং তো অবশ্যই জরুরি মাঠে। রাইট। আমি অবশ্যই তামিমের ইনিংস নিয়ে কথা বলব। তার আগে আমি একটু জানতে চাই যে আপনার কাছে যে আপনার দলে ছিল হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের মতো বাংলাদেশ দলের ২ জন সিনিয়র ক্রিকেটার। হ্যাঁ? ২ একজন তো ক্যাপ্টেন, আরেকজন সাবেক ক্যাপ্টেন। সো উম যদি ফরমেট ডিফারেন্ট, কিন্তু রাজিন, এই ২ জন থাকাতে মানে আপনাদের কাজটা কতটুকু সহজ হয়েছে? অবশ্যই মুশফিকের মতো একজন প্লেয়ার যদি থাকে একটা টিমে, এটা আসলে একটা কোচের জন্য মানে এক ধাপ এগিয়ে যাওয়া, সত্যি কথা। কেন? আ কারণ মুশফিকের যে এক্সপেরিয়েন্স, আ ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপেরিয়েন্স, টি-20 এর যে এক্সপেরিয়েন্স, ওই জিনিসগুলা যখন শেয়ার করা হয়, একটা মাঠে অ্যাজ এ কোচ হিসেবে যতটুকু আমাদের মেসেজ দেওয়া দরকার হয়, ওইটা মুশফিকই করে ফেলে সত্যি কথা মাঠে। আমাদের এতটুকু মেসেজ পৌঁছানো লাগে না। লাইক শান্ত মানে একটা ক্যাপ্টেন, আমি সত্যি কথা বলব, শান্তকে নিয়ে অনেক ট্রল করে বা অনেক কথা হয়। আমি মনে করি যে শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট ক্যাপ্টেন এবং আ অনেক ঠান্ডা মাথার ক্যাপ্টেন আমি মনে করি। ওর যে কাজ, ও যেভাবে প্লেয়ারদেরকে একসাথে করে রাখে, যেভাবে কোচিং স্টাফদেরকে আলাদা মানে একসাথে করে রাখে এবং ওর মেসেজ গুলা বা আমাদের মেসেজ গুলা যেভাবে রেসপেক্ট করা হয়, আমরা যেভাবে তাকে রেসপেক্ট করি। আমি মনে করি শান্ত অসাধারণ। শান্তর মতো ক্যাপ্টেন এবং মুশফিকুর রহিমের মতো লিজেন্ডারি প্লেয়ার যদি একটা টিমে থাকে, আমার মনে হয় যে কোচিং স্টাফের অর্ধেক কাজই হয়ে যায়। আমাদের তাহলে কি আমরা কি ধরে নেব আ মাশরাফির যে শূন্য জায়গাটা আছে সেটা মা নাজমুল হোসেন শান্ত ফিল আপ করতে পারবে? আমি মনে করি যে দেখেন, ওকে যদি সাপোর্ট করা হয়, সবাই যদি সাপোর্ট করে ঠিকমতো, আমি মনে করি যে অবশ্যই শান্ত, আমি মনে করি বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট ক্যাপ্টেন হবে একটা সময় ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ক্যাপ্টেন হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এটা আপনি একেবারে এটা মানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে, মানে দিনের আলোর মতো সত্যি। কারণ উনি যে নিঃসন্দেহে। টিমের মধ্যে সবাইকে যেভাবে বন্ডিং দিয়ে করে রাখতেন, অ্যা আপনি কি সেটার সাথে শান্তর কোনো মিল পাচ্ছেন? আমি মনে করি যে তখন আমি আ এ মাশরাফির ক্যাপ্টেন্সিতে মানে খেলি নাই বা কোচিং করিয়েছিলাম, ঢাকা প্রিমিয়ার লিগে করি নাই। বাট আমি করেছিলাম সিলেট স্ট্রাইকার্স এর হেড কোচ হিসেবে কাজ করেছিলাম। তখন মাশরাফি আমাদের ক্যাপ্টেন ছিলেন। আমি মনে করি যে মাশরাফি যেইভাবে প্লেয়ারদেরকে এক করে রাখতেন,
যেভাবে প্রত্যেকটা প্লেয়ারদের প্রবলেম এবং প্রবলেম কিভাবে সলভ করতে হয়, কিভাবে কোচিং স্টাফদের হেল্প করা লাগে, কোচিং স্টাফদেরকে মানে যতটুকু প্রয়োজন দরকার হেল্প করা এতটুকু মানে ও করতেন। আমি মনে করি যে শান্ত লাইক সিমিলার আমি মনে করি, এবং শান্ত ওই কাজটা খুব সুন্দরভাবে করেছে। এবং তার ওই জায়গাটায় সে আমি মনে করি যে ভালোভাবে মেনটেন করতে পেরেছে। এবং মাশরাফি বিন মুর্তজা অবশ্যই বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন। বাট আপনি যদি শান্তকে বা বিসিবি বা আমরা বাংলাদেশের মানুষ যদি ওকে আমরা সাপোর্ট করি, আমি মনে করি সে একটা সময় আসবে যে সে একজন লিজেন্ডারি ক্যাপ্টেন মানে হতে পারে ইনশাআল্লাহ। এক্সাক্টলি আমরাও আশা করি। কারণ সবাইকে সাপোর্ট দিলে নিশ্চয়ই সময় দিলে একটা সময় সেটার ফলাফল পাওয়া যায়। আরেকটা এবার আমি সেই ফাইনালের বিরচিত ইনিংস। তামিম আহ আসলে তামিমকে নিয়ে তামিম নিঃসন্দেহে অসাধারণ প্লেয়ার। সত্যি কথা, তামিম প্রথম যখন শুরু করেছিল সে কনসিস্টেন্ট পারফর্মটা তার ধারাবাহিকতাটা রাখতে পারছিল না। সত্যি কথা, ওর উপর আমরা যে আশা করেছিলাম ও ওইভাবে রাখতে পারছিল না। প্রথম শুরুতে স্টার্টিং করতেছিল বাট বড় করতে পারতেছিল না। বাট আমাদের আশা ছিল যে বড় প্লেয়ারদের গুণই হলো যে বড় খেলায় বড় রান করবে। অলওয়েজ আমরা এই কথাই বলতাম যে বড় প্লেয়ার বড় রান করবে, বড় বড় ম্যাচে রান করবে, বাস একটা ম্যাচ খেলবে, বাস ওই ম্যাচটাই আমাদের জন্য খেলে দিবে, কাফি হবে, খেলে দিবে, খেলে খেলে দিবে। দিবে। ওই আশায় থাকতাম, আমরা ওই আশায় থাকতাম। এবং সত্যি কথা, আমাদের মনই বলতেছিল যে তামিম যখন সেমিফাইনাল খেলাটা আমরা লাস্ট যেটা খেলেছিলাম সিলেটের সাথে, তো এটা তো সেমিফাইনাল খেলাই। তো ওই খেলাটাতে যখন তামিম ৩২ রান করেছিল, তো আমরা যেভাবে কনফিডেন্টলি আসলে ভালো ব্যাটিং করছিল, তা আমরা ভেবেছি যে ফাইনাল খেলাটা তামিম কিছু না কিছু করবে এবং ভালো কিছুই করবে। এবং আমরা যখন ডিসকাশনে বসেছিলাম, আমাদের ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ যারা বসেছিলাম একসাথে রাতে, আগের দিন রাতে প্রায় ৪টা বেজে গিয়েছিল। কিভাবে টিম করতে হবে, কি করব না করব। তামিমকে নিয়ে কথা হচ্ছিল। তো সবাই আমরা একসাথে বলছিলাম তামিম একটা বড় রান করে দিবে। দেখবি ভাই, তামিম একটা বড় ৭০-৮০ মেরে দিবে বা ১০০ করে দিবে। ঠিকই তামিম লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছে অসাধারণ ব্যাটিং করেছে। বাট তামিম তামিমের ১০০ তামিম নিজেই ডিজার্ভ করে আমরা মনে করি। এবং তামিম তার ১০০টা তার প্রাপ্য। আ তার শর্টস গুলো দেখে আমরা যখন সে আ আ মানে ৪ ছক্কা মারছিলেন, হ্যাঁ? বাউন্ডারি গুলো শর্ট গুলো খেলছিলেন। আপনাদেরকে দেখলাম যে একেবারে মানে আপনাদের ক্যামেরা যখন আপনাদের দিকে ফোকাস করছিল, মানে আপনাদের সাইড বেঞ্চে, আ সো ডাগ আউটে যখন দেখলাম, মানে আপনাদের চেহারা মনে হয় তখন মানে আমরা তো দেখতেছিলাম যে আপনারা খুশি। মানে সেটা কোন ধরনের খুশি ছিল? যখন এই শর্টস গুলা খেলতেছিলেন কারণ এইসব শর্টস খুব আ প্রত্যেক ম্যাচে হবে নট দ্যাট। হয়তো পুরো টুর্নামেন্টে একবার হবে। এরকম যেটা বললেন আপনি যে এসব যারা জাত খেলোয়াড় তারা খেলে দেয় একদিন, সময় মতো খেলে দেয়। তখন যখন শর্টস গুলো খেলতেছিল তখন মানে আপনি তো অবশ্য ব্যাটিং নিয়ে কাজ করেন। মানে সো কেমন লাগলো তখন ওই সময়টা? আসলে সত্যি কথা কি, ক্রিকেটের ব্যাটসম্যানদেরও কিছু ছন্দ আছে, কিছু কবিতা আছে। লাইক আমাদের লিটন দাস। ও ও ওকে আমরা কবিতার মতো মনে করি যে ওর খেলাটা কবিতার মতো, ছন্দের মতো, খুব সুন্দর কবিতার মতো। তামিমের খেলাটাও ঠিক ঐরকমই। ওর খেলাটার মধ্যে একটা আর্ট আছে, যে আর্টটাতে আমরা এনজয় করি তার খেলাটা। তার প্রত্যেকটা শটস আমরা এনজয় করি। আপনি দেখবেন যে কিছু প্লেয়ারের লাইক আপনি যখন সচিন টেন্ডুলকারের খেলা দেখতেন, প্রত্যেকটা শর্টসই এনজয় করতেন। আমরা এনজয় করতাম সচিন টেন্ডুলকারের খেলা, মানে রাহুল দ্রাবিড়ের খেলা। তো এই ব্রায়ান তামিমের লারা। খেলা কিন্তু ব্রায়ান লারা। তো আমি মনে করি যে তামিমের ক্ষেত্রে তামিমের প্রতিটা খেলা, প্রতিটা শর্টসে ওই ছন্দ আছে। এবং ঐদিন যখন খেলতেছিল একেকটা শর্টস আমরা এনজয় করতেছিলাম যে না, আজকে তামিম কিছু করবে। এবং যে শর্টস গুলো খেলতেছিল কনফিডেন্টলি যে তামিম আজকে কিছু একটা করে মানে রান করবে। যখন একটা উইকেট পড়েছিল তখন তামিমকে মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা মেসেজ আবার নিয়ে আসি যে উইকেটের কি অবস্থা। তো হান্নান আবার মেসেজ পাঠিয়েছিল যে উইকেটের কি অবস্থা। তো ও বলেছিল যে 150, এখন যে অবস্থা 150 র মতো। বাট আমি আমি এখানে খেলবো। আ আমি আমার মতো ক্রিকেট খেলবো। ব্যাটসম্যানদেরকে পৌঁছায় দেন। বাট আমরা আরো কনফিডেন্ট আসছে ওই মেসেজ পাওয়ার পরে যে না, তামিম আজকে দায়িত্ব নিয়ে খেলবে এবং তার 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 মতো করে তার প্রপার ক্রিকেটটা খেলবে। আর তার ১০০ আসলে মানে আমরা যে যতটুকু এনজয় করেছি, এবং আ পুরো বিপিএলটা যদি আমরা আরো কয়েকটা ইনিংস এনজয় করতে পারতাম, আমরা আরো হ্যাপি হতাম। কারণ তামিমের আশা সবসময় থাকে বিকজ তার খেলার মধ্যে অনেক ছন্দ আছে। ওকে। আ বা রাজিন, ওভারঅল আরেকটা বিষয় নিয়ে আসলে কোচিং যেহেতু আপনি এখন সহকারী কোচ হিসেবে কথা বলছেন। আমাদের যখনই বাংলাদেশ দল মানে ন্যাশনাল টিম বলেন, তারপরে হচ্ছে এইজ লেভেল, এইচপি বলেন,
সব জায়গায় এখনো সেই বিদেশি কোচদেরই আধিপত্য। তো সেই হিসেবে আমরা যখন এগুলো আসে, এইসব আলোচনা আসলে কিন্তু দেশি কোচদের ওইভাবে আলোচনায় আসে না। এই জিনিসটা কি একটু পীড়া দেয়? বা সেটা কি সময় পরিবর্তনের, যেহেতু বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনিও একজন সাবেক ক্রিকেটার। তো নিশ্চয়ই এটার কি সমাপ্তি চাচ্ছেন? যে না, দেশি কোচদের উপরেই আস্থা রাখার মতো সময় চলে এসেছে? আমি লাস্ট ২ বছর ধরে এইচপির ব্যাটিং কোচ হিসেবে কাজ করতেছি ওইখানে। বাট আমি মনে করি যে অবশ্যই এখন দেশি কোচদেরকে নিয়ে চিন্তা করা উচিত এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদেরকে লেভেল 3 কোচিং যে কোর্সটা করিয়েছিলেন, উনারই প্ল্যান আছে যে আমাদের প্রত্যেকটা যে প্লেয়ার আছে ফরমার ন্যাশনাল প্লেয়ার, তারা এই লেভেল 3 কোর্সটা করার পরে প্রতিটা প্লেয়ার সারা বাংলাদেশ তারা সার্ভ করবে এবং উনিই চান যে বাংলাদেশ ক্রিকেটের জন্য দেশি কোচরাই সার্ভ করেন। বিদেশি কোচদের উপর মানে ইয়ে না থাকে যে বিদেশি কোচরা আসবে, বিদেশি কোচরা এসে দেশের জন্য কিছু করবে না। উনার আশা হলো যে দেশি কোচরাই কাজ করবে এবং দেশি কোচরাই আজকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদেরকে যে কথা বলেছেন যে রাজিন, তোমরা আমিনুল ইসলাম বুলবুল ভাই যে মেসেজটা যে তোমরা যে যে ক্রিকেট খেলে এসেছো, এখন ওই জায়গায় আসলে তোমরা অলরেডি লেভেল 3 করাই কোচ। বাট এটা একটা সার্টিফাই যে তোমরা লেভেল 3 করেছো। বাট তোমরা যদি এই কোর্সটা শেষ হয়ে যায়, তোমরা আসবে এবং দেশের দায়িত্ব নিবে। আমরা আশা করি যে তোমরা দেশের দায়িত্বে কাজ করবে। বাট আমি মনে করি বন্ধু যে বাংলাদেশের যে যত দেশি কোচরা আছে, এখন দেশের দায়িত্ব নেওয়ার সময় হয়ে গিয়েছে আমি মনে করি। হ্যাঁ, সেটাই। কারণ আমাদের যে লেভেলের কোচ আসে অনেক সময় আমরাও তো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সাপোজ আপনার কথাই ধরি রাজিন। নিশ্চয়ই যে আপনি এইচপি তে কাজ করতেছেন। কিন্তু আপনি তো কি পজিশনে কাজ করতে পারতেছেন না। আপনি কিন্তু একজনের অধীনে কাজ করতেছেন। রাইট, রাইট? রাইট। হ্যাঁ। সো আপনাকে যদি একটা টিমের দায়িত্ব দেওয়া হয়, হ্যাঁ, যেমন আমি এখনো বলব অনূর্ধ্ব ১৯ এখনো আমরা বিদেশি কোচের উপর ডিপেন্ড। নিশ্চয়ই বুলবুল ভাই যে কথাটা বলছেন সেটার জন্য আসলে এইজ লেভেল থেকে শুরু করতে হবে। ধরেই তো নিশ্চয়ই আপনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিবেন না। বা আপনাকে হুম, দেয়া হবে না। হুম, সেটা হুম। মানে এইজ গ্রুপ থেকে হবে। কিন্তু আশা করি ভবিষ্যতে অ্যা অ্যা বাট এইসব লেভেলে আপনি এত এখন বাংলাদেশের মোটামুটি একজন সফল কোচ। সালাউদ্দিন ভাই আছেন, আরো কয়েকজন আছেন, বাবুল ভাই আছেন। তো রাজিন, সেদিকে আপনি যদি মাঠের বিবেচনা করেন আপনি নিশ্চয়ই এগিয়ে থাকবেন। কারণ আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একটু বাকিদের চেয়ে একটু এগিয়ে। সেটাও তো একটা প্লাস পয়েন্ট। তো আপনি কি মনে করেন নিজেকে প্রস্তুত করতেছেন যে আপনি এখন আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর জন্য আপনি প্রস্তুত? দেখেন, আমি লাস্ট আমার কোচিং ক্যারিয়ার প্রায় ৭ বছর হয়ে গিয়েছে। আমি লাস্ট জাতীয় লীগের কথায় যেহেতু কথা উঠিয়েছেন, কথাটা বলা উচিত। জাতীয় লীগের থেকে আমি শুরু করেছি ২০১৯-২০ এ আমি জাতীয় লীগের ১ম হেড কোচ হই। আ আমরা জাতীয় লীগে যখন আমি আমার ক্রেডিট দিচ্ছি না। কারণ আ সব ক্রেডিট তো প্লেয়াররাই ভালো খেলে। বাট ডেফিনিটলি একটা কোচ যখন প্ল্যান ভালো না বানাবে, তখন রেজাল্ট আসবে না। তো ২০১৯ এ যখন আমি খেলা ১৮ তে ছেড়েছি, ১৯ এ আমি জয়েন করেছি। আমরা ন্যাশনাল প্লেয়াররা অনেকগুলা প্লেয়ার একসাথে জাতীয় লীগ খেলতাম। বাট আমরা বি গ্রেডেই ছিলাম। আমাদের সিলেট ডিভিশন। ওই টিমটা কখনো রেজাল্ট করত না। কিন্তু আমরা সব ন্যাশনাল প্লেয়াররা খেলতাম। এখানে প্রত্যেকটা সুপারস্টার ছিল। হ্যাঁ, বাট আমি যদি অলোক কাপালি, আপনি এনামুল হক জুনিয়র, সিলেটে তো তখন অনেক হাই প্রোফাইল ক্রিকেটার ছিল জি, সব। তাপস বসু, জাকের আলী, তাপস জাকির বসু হাসান, ছিল, হ্যাঁ। অনেক ভালো টিম ছিল। কিন্তু রেজাল্ট হতো না। কিন্তু যখন আমি আসলাম, চেষ্টা করলাম যে না, টিমটাকে কিভাবে চেঞ্জ করা যায়। ওই ২০১৯ এ আমি চ্যাম্পিয়ন হয়ে বি থেকে এ তে আসলাম। বাট লাস্ট ৫ বছরে আমরা এ গ্রেডে এখন আমরা সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছি ১ বার, রানার আপ হয়েছি ৩ বার। তা এটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা ভালো একটা মানে সার্টিফিকেট মনে করি। কারণ আমি আমার জায়গায় প্রপার কাজ করতে পেরেছি এবং এই জায়গায় আসতে পেরেছি। আমি মনে করি যে দেখেন, এখন যারা আ দেশি কোচরা যারা আছেন এবং আমরা যারা আছি, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল লেভেলে কেন কাজ করতে পারব না? আমি মনে করি যেটা আমাদের জন্য এত আ কঠিন কাজ না। আমাদেরকে আসলে দায়িত্ব দেওয়া উচিত যেকোনো জায়গায়, যেকোনো ডিপার্টমেন্টে। লাইক আপনি বলেছেন আন্ডার 19 একটা টিমের সাথে হতে পারে। যেমন আন্ডার 17 টিম নিয়ে কাজ করেছিল একটা দায়িত্ব নিয়ে। লাইক এইচপি টিমে কাজ করতে পারি। লাইক বাংলাদেশ এ টিমেও আমরা কাজ করতে পারি এজ এ হেড কোচ হিসেবে। আমরা মনে করি যে এটা আ আমরা অযোগ্য পারসন না। এটাতে আমরা সক্ষম এবং আমরা আশা করি যে এইসব জায়গায় আমরা কাজ করব। ওকে। ধন্যবাদ রাজিন সালে বিডি ক্রিক টাইমকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটে আরো বড় সাফল্য আসুক। সেই ধন্যবাদ। প্রত্যাশায় থাকলাম। আ ধন্যবাদ রাজিন সালে।
ধন্যবাদ বিডি ক্রিকেট.com কে। আর বন্ধু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে স্মরণ করেছো সুদূর বিদেশ থেকে, এবং তুমি ভালো থাকো সবসময়, তোমার জন্য সবসময় দোয়া রইলো। ওকে, ওকে রাজিন, ইনশাআল্লাহ ওকে, দোয়া রাখবা। ওকে, ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।